নারী মানেই মনে করা হয় অবলা, অসহায়, দুর্বল। কিন্তু আজ এমন একজন নারীর সাথে পরিচয় করিয়ে দেব যে এক হাতে সংসার সামলায়, অন্য হাতে বন্দুক। তিনি হলেন এসিপি সত্যভামা, যে অত্যন্ত দূরদর্শী, সাহসী এবং বেপরোয়া একজন পুলিশ অফিসার। সে একটা নারী নির্যাতনের কেসে জড়িয়ে পড়ে, কিন্তু অচিরেই নারী নির্যাতনের কেসটা মার্ডার কেসে পরিণত হয়। সেই কেসের তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে একের পর এক সত্য। বাড়তে থাকে রহস্যের জট। সত্যভামা কি সব রহস্যের জট খুলে কেস সলভ করতে পারবে? আসুন দেখে আসি শেষ পর্যন্ত কি ঘটে। এসিপি সত্যভামা তার টিম নিয়ে ট্রেনে একটা স্ট্রিং অপারেশন করছিল। তারা একটা সাইবার স্মাগলার গ্রুপকে ধরার চেষ্টা করছিল, যারা পাবলিক প্লেস থেকে মেয়েদের ভিডিও করে নিত। তারপরে ভিডিওতে এডিটিং করে মেয়েদের নোট বানিয়ে টাকা দাবি করত। টাকা না দিলে ভিডিওগুলো ভাইরাল করে দেওয়ার হুমকি দিত। সত্যভামা সুন্দরভাবে সাধারণ মেয়ে সেজে ট্রেনে ঘুমানোর নাটক করছিল। এই সময় সেই গ্রুপের একজন সত্যভামার ভিডিও করে নেয়। সত্যভামা চোখ খুলে তাকাতেই সে পালানোর চেষ্টা করে। সত্যভামাও তাকে পালানোর সুযোগ করে দেয়। তার টার্গেট ছিল পুরো গ্রুপকে হাতে নাতে ধরা। একটু পরে গ্রুপ মেম্বারটা ভিডিও নিয়ে তাদের মেইন আখড়াতে যায়। তখনই তাদের ফলো করে সত্যভামা পুলিশ টিম নিয়ে তাদের হাতে নাতে ধরে ফেলে। এরপরে প্রেস কনফারেন্সে এসে সত্যভামা সাইবার ক্রিমিনালগুলোর মুখোশ উন্মোচন করে এবং সব সাধারণ মেয়েকে শি সেফ অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেয়। এই অ্যাপটা পুলিশের নতুন একটা সার্ভিস, যেখানে বিপদে আক্রান্ত কোনো মেয়ে ইনস্ট্যান্ট পুলিশি সাহায্য নিতে পারবে। সত্যভামার কাজে সকলে খুব প্রশংসা করে। অপারেশন শেষ করে রাতে সত্যভামা বিয়ের সাজে সেজে কমিউনিটি সেন্টারে যাচ্ছিল। আজকে তার প্রেমিক আমারের সাথে তার বিয়ে। কমিউনিটি সেন্টারে আত্মীয় স্বজনেরা অপেক্ষা করছিল, তাই আমার সত্যভামাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে তার আর পৌঁছাতে কতক্ষণ লাগবে। সত্যভামা জানায় কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যাবে। কিন্তু এই সময় সত্যভামার কাছে সিনিয়র অফিসার জোসেফের ফোন আসে। তিনি জানান নারী পাচারকারী চক্রের সদস্য ধরা পড়েছে, কিন্তু সে কিছুতেই মুখ খুলছে না। সত্যভামা যেন ব্যাপারটা দেখে। ইনস্ট্রাকশন পাওয়া মাত্রই সত্যভামা গাড়িটা ইউটার্ন নিয়ে আবার থানায় ফেরত যায়। আসামিকে মারতে মারতে পুলিশ ক্লান্ত হয়ে গেছে। এই সময় সত্যভামা সেলে ঢোকে। শাড়ি চুরি পরা সত্যভামাকে দেখে আসামি পাত্তা না দেওয়ার স্বরে বলে যতই মারা হোক সে কিছুতেই মুখ খুলবে না। কিন্তু সত্যভামা চুরি পরা হাতে কয়েকটি ঘুষি দিতেই আসামির হুঁশ উড়ে যায়। মারের চোটে সে সাক্ষ্য দিতে রাজি হয়ে যায়। ততক্ষণে সত্যভামার চুরি ভেঙে কয়েকটা হাতের মধ্যে ঢুকেও গিয়েছে। হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল। একজন মহিলা কনস্টেবল সেটা দেখে বলে, ম্যাডাম, মারার আগে চুরিগুলো খুলে নিতেন। সত্যভামা কনস্টেবলের দিকে মুখ তুলে তাকায়। তারপরে আরেকটা পুলিশকে দেখিয়ে বলে, ও তো চুরিবাদী মেরেছিল, ও কি মুখ খোলাতে পেরেছে? সত্যভামার কথায় মহিলা কনস্টেবল হেসে ফেলে। নিজের ভেতরে এক অন্য ধরনের কনফিডেন্স খুঁজে পায়, আর পুলিশটা লজ্জায় নিজের মুখ নামিয়ে রাখে। যাই হোক, কাজ শেষ করে সত্যভামা চোখের কাজল ঠিক করে নিচ্ছিল। এবার সে বিয়ে করতে যাবে। কিন্তু বের হবার সময়ে একটা মেয়েকে দেখতে পায়, যে থানায় স্বামীর বিরুদ্ধে রিপোর্ট করতে এসেছিল। মেয়েটির নাম হাসিনা। সে তার ছোট ভাই ইকবাল এবং একজন ফ্যামিলি ফ্রেন্ড দিভিয়াকেও সাথে এনেছিল। সত্যভামা হাসিনাকে নিয়ে ভেতরে যায় এবং তাকে কি সমস্যা জিজ্ঞেস করে। হাসিনা জানায় সে একজন আইটি প্রফেশনাল আর তার স্বামী একজন ট্যাটু আর্টিস্ট। তারা প্রেম করে বিয়ে করেছিল। গত সপ্তাহে তার স্বামী একজন বাইরের মেয়েকে ঘরে নিয়ে আসে এবং তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। হাসিনা স্বামী ইয়েদুর এই কাজে প্রতিবাদ করলে ইয়েদু তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। ইয়েদু আজকেও সেই মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। এটা নিয়ে দুজনের মাঝে আবারও ঝামেলা হয়। এ সময় হাসিনার ভাই ইকবাল বাধা দিতে গেলে ইয়েদু তাকেও মারে। মা মরে যাওয়ার পরে হাসিনা ইকবালকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছে। তাকে ইয়েদু যতই মারুক সে সহ্য করে নেবে, কিন্তু ভাইয়ের হাতে হাত তোলাটা সে মানতে পারছে না। এই জন্য হাসিনা আর সহ্য করতে না পেরে সত্যভামাকে অভিযোগ দিতে এসেছে। সব শুনে সত্যভামা কমপ্লেন রেজিস্টার করতে বলে, কিন্তু হাসিনা একটু ভয় পাচ্ছিল। সত্যভামা তাকে ভরসা দিয়ে বলে সে সব রকমভাবে তাকে প্রোটেক্ট করবে। সত্যভামা হাসিনার ড্রেসটা একটু সরিয়ে দেখে। তার বুকে মারের মারাত্মক জখমের দাগ। এটা দেখে সত্যভামা খুব রেগে যায়। সে তখনই হাসিনার ফোন থেকে ইয়েদুকে ফোন করে এবং সাবধান করে দেয় সে যেন হাসিনাকে আর বিরক্ত না করে। এরপরে সত্যভামা বাইরে এসে হাসিনার ভাই ইকবাল এবং সাথে আসা অন্য মেয়েটিকেও ভরসা দেয় সে সবসময় তাদের পাশে থাকবে, তারা যেন নির্ভয়ে থাকে। সত্যভামা হাসিনাকে তার ফোন নম্বরও দেয় এবং কোনো সমস্যা হলে ফোন দিতে বলে। যাই হোক, ঝামেলা সামলে সত্যভামা যতক্ষণে কমিউনিটি সেন্টারে পৌঁছে ততক্ষণে অনেক রাত হয়ে যাওয়ায় সব আত্মীয়রাই চলে গিয়েছে।
আত্মীয়বিহীন শুধুমাত্র দুই পক্ষের বাবা মায়ের উপস্থিতিতে সাদামাটাভাবে সত্যভামার বিয়ে সম্পন্ন হয়। এরপরে যখন তারা রোমান্স করতে যাবে এই সময় আবার সত্যভামার কাছে হাসিনার ফোন আসে। হাসিনা জানায় ইয়েদু তাদের বাড়িতে এসেছে এবং দরজা ধাক্কাচ্ছে। সত্যভামা হাসিনাকে বলে দরজা ভালো মতো আটকে রাখতে, সে শীঘ্রই তার বাড়িতে পৌঁছাবে। বাসর ঘর রেখে সত্যভামা আবারও নিজের ডিউটিতে বেরিয়ে পড়ে। রাস্তায় পুরোটা সময় সত্যভামা হাসিনার সাথে ফোনে কানেক্ট রাখে। এরই মধ্যে আবার দরজা ভেঙে ইয়েদু ভেতরে ঢুকে পড়ে এবং হাসিনাকে টর্চার করতে শুরু করে। সত্যভামা যখন হাসিনার বাড়িতে পৌঁছায় তখন উঠানে ইয়েদু হাসিনার গলায় ছুরি ধরেছিল। সত্যভামার টর্চের আলো তাদের ওপর পড়তেই ইয়েদু হাসিনার গলাটা কেটে দেয়। সত্যভামা যদিও ইয়েদুর ওপরে গুলি চালায় এবং একটা গুলি তার বুকে লাগে, তবুও ইয়েদু সেখান থেকে পালিয়ে যায়। সত্যভামা রাগে রিভলভারের সবগুলো ম্যাগাজিন খালি করে ফেলে, তবুও ইয়েদুকে আটকাতে পারে না। সে হাসিনার কাছে ফিরে এসে দেখে হাসিনা ততক্ষণে প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার হাসিনার হাতের দিকে নজর যায়। ইয়েদু হাসিনার হাত চিরে লিখে রেখেছে আই ডেয়ার ইউ। হাসিনা তখনও বেঁচে ছিল, তাই তাকে হাসপাতালে নেওয়ার জন্য সত্যভামা গাড়িতে তোলে। এ সময় মরে যাওয়ার আগে হাসিনা সত্যভামাকে লাস্ট রিকোয়েস্ট করে তার ভাইকে দেখে রাখার জন্য। হাসিনার মৃত্যুতে তার ভাই ইকবাল খুবই ভেঙে পড়ে। ইকবালের সত্যভামার উপরে প্রচণ্ড আক্রোশের সৃষ্টি হয়, কারণ সত্যভামা যদি জোর করে হাসিনাকে দিয়ে কমপ্লেন রেজিস্টার না করাতো তাহলে হাসিনা আজও বেঁচে থাকত। যাই হোক, এই ঘটনার পরে মানবাধিকার কমিশন সত্যভামার বিরুদ্ধে ইনকোয়ারি জারি করে, কারণ আবাসিক এরিয়াতে কোনো পারমিশন ছাড়াই সত্যভামা গোলাগুলি করেছে। তারা সত্যভামাকে সাসপেন্ড করতে চেয়েছিল, কিন্তু জোসেফ স্যারের রেফারে তাকে আর সাসপেন্ড করা হয় না, তবে তার রিভলভারটা নিয়ে নেওয়া হয়। হাসিনার মৃত্যুর পরে সত্যভামার জীবনটা খাপছাড়া হয়ে যায়। তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় ইয়েদুকে খুঁজে বের করা। এই ঘটনাটা সত্যভামার ব্যক্তিগত লাইফেও প্রভাব ফেলে। সে আর আমার বাচ্চা নিতে চাইছিল, কিন্তু স্ট্রেস আর ব্যর্থতার ডিপ্রেশনে সত্যভামা কনসিভও করতে পারছিল না। এরই মধ্যে একদিন সত্যভামার ইনফর্মার থমাস তাকে গোয়ার কোনো এক জায়গায় ইয়েদুর খোঁজ দেয়। সত্যভামা সেখানে চলে যায়। থমাস জানায় ইয়েদুকে রিসেন্টলি জেনি নামের একটা মেয়ের সাথে দেখা গিয়েছে। ইয়েদুকে ধরার জন্য সত্যভামা একটা বারে যায়। সেখানে দূরবীনে সে জেনিকে দেখতে পায়। সে জেনির বুকে একটা ট্যাটুও দেখতে পায়। এই একই ট্যাটু হাসিনার বুকেও ছিল, তাই সে ধারণা করে নেয় ইয়েদু নিশ্চয়ই জেনির সাথেই আছে। সত্যভামা এবং থমাস জেনির সাথে থাকা ছেলেটাকে অ্যাটাক করে, কিন্তু অ্যাটাকের পরে দেখে ছেলেটা অন্য কেউ। জেনি বলে ইয়েদু একটা বজ্জাত, সে তার সাথেও চিট করেছে, তাই ইয়েদুর সাথে তার আর কোনো সম্পর্ক নেই। ও কোথায় আছে জেনি সেটাও জানে না। অতঃপর সত্যভামা আবারও হতাশ হয়ে ফিরে আসে। সত্যভামার লাইফ আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ত যদি না তাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার থাকতো। আমার সত্যভামার ভালো খারাপ সবসময়ই ধৈর্য ধরে তাকে সাপোর্ট দিয়ে পাশে থাকতো। বাড়ি ফিরে সত্যভামা আমারের সাথে কথা বলছিল, তখন হাসিনার বাবা তাকে ফোন করে বলে ইকবাল গতকাল থেকে মিসিং। সত্যভামা দ্রুত ইকবালের এরিয়ার থানায় যায় এবং ইকবালের বাবার সাথে কথা বলে। এই সময় ডিসিপি এসে সত্যভামাকে বলে এই মিসিং কেস তার থানার আন্ডারে, তাই সত্যভামা যেন এই কেসে মাথা না ঘামায়। কিন্তু সত্যভামা তো হাসিনাকে কথা দিয়েছিল সে ইকবালের খেয়াল রাখবে, তাই সে ব্যক্তিগতভাবে কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে। ইকবালকে লাস্ট দেখা গিয়েছিল একটা ক্যাফেতে। সত্যভামা কন্ট্রোল রুম থেকে সেই ক্যাফের সিসিটিভি ফুটেজ চেক করে। সেখানে ইকবালকে ক্যাফেতে ঢুকতে দেখা যায়, কিন্তু বের হতে দেখা যায় না। তারা খেয়াল করে দেখে সিসিটিভি ফুটেজের কিছু অংশকে ডিফেক্ট করে দেওয়া হয়েছে। সত্যভামা বুঝতে পারে তাদের পুলিশ ডিপার্টমেন্টেরই কেউ এই কাজ করেছে। তারা এবার আশেপাশের প্রতিবেশীর সিসি ফুটেজ চেক করে এবং একটা গাড়িকে তারা টার্গেট করে। গাড়ির নম্বর ট্র্যাক করে জানা যায় এটা মিনিস্টার রমাকান্তের ভাগনা ঋষির গাড়ি। সত্যভামার হঠাৎ খেয়াল হয় ঋষিকে সে থানাতেও দেখেছিল। তাছাড়া ইকবাল মেডিকেল স্টুডেন্ট ছিল, তো তার মেডিকেলের একটা প্রোগ্রামেও তার ঋষির সাথে ঝামেলা হয়েছিল। এই জন্য ঋষি সত্যভামার সাসপেক্ট লিস্টে চলে আসে। সত্যভামা ঋষির সাথে দেখা করার জন্য তার বাড়িতে যায়, কিন্তু তার মিনিস্টার মামা সত্যভামাকে ঋষির সাথে দেখা করতে দেয় না। মিনিস্টার ডিসিপি আনন্দ রায়ের নামে হুমকি দিয়ে সত্যভামাকে চলে যেতে বলে। কনস্টেবল সত্যভামাকে জানায় মিনিস্টার রমাকান্ত রেড্ডি আর ডিসিপি আনন্দ রাও দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড। এটা শুনে সত্যভামা ধারণা করে ইকবাল কেসের সাথে ঋষি সরাসরি জড়িত, আর ঋষিকে আড়াল করতে এই দুজনে সাপোর্ট দিচ্ছে। রাতে সত্যভামা ইকবালদের বাড়িতে যায়। ইকবালদের ফ্যামিলি ফ্রেন্ড এবং ইকবালের ক্লাসমেট দিভিয়া ইকবালের বাবাকে
ইনসুলিন দিয়ে দিচ্ছিল। সত্যভামা দিব্যার সাথে ইকবালের ব্যাপারে কথা বলে, কারণ দিব্যা আর ইকবাল খুব ক্লোজ ছিল। তাদের নিজেদের মধ্যে সব কথা শেয়ার হতো। সত্যভামা দিব্যাকে ইকবালের ব্যাপারে জিজ্ঞেস করলে দিব্যা জানায় ইকবাল তার ছোটবেলার বন্ধু। তারা একসাথে স্কুল কলেজ শেষ করে মেডিকেলে ভর্তি হয়েছিল। তো মেডিকেলে একদিন ব্লাড ডোনেটের আয়োজন করা হয়। সেখানে ঋষি এসেছিল ব্লাড ডোনেট করতে। ঋষির ব্লাড নেওয়ার সময়ই দিব্যার সাথে তার প্রথম পরিচয় হয়। এরপরে টুকটাক কথাবার্তা হতে হতে তারা খুব ক্লোজ হয়ে যায় এবং রিলেশনে জড়িয়ে পড়ে। এরপরে একদিন কলেজে অনুষ্ঠান ছিল। দিব্যা ফটোশ্যুট করছিল এবং ইকবাল তার ফটো তুলে দিচ্ছিল। এমন সময় তাদের এক ক্লাসমেট অভিনব এসে দিব্যার সাথে বেয়াদবি শুরু করে। তখন হঠাৎ ঋষি এসে অভিকে মারতে শুরু করে এবং অনেক চিৎকার চেঁচামেচি করে। এই সময় দিব্যা আর ইকবাল মিলে ঋষিকে থামানোর চেষ্টা করছিল। তখন ঋষি হঠাৎ ইকবালকেও একটা চড় মেরে দেয়। আর এভাবে ইকবাল আর ঋষি দুজনের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হয়। এই সময় সত্যভামার কাছে কনস্টেবলের ফোন আসে এবং সে জানায় ইকবাল মিসিংয়ের দিনে ঋষির ফোনের লোকেশন সেই ক্যাফেতেই ছিল যেখান থেকে ইকবাল মিসিং হয়েছিল। এটা শুনে সত্যভামা ঋষির অফিসে চলে যায়। ঋষি একটা ভিডিও গেম চালাতো। আজ ঋষির ভিডিও গেমের 1 মিলিয়ন ডাউনলোড পূর্ণ হওয়া উপলক্ষে পার্টি ছিল। কিন্তু এই সময় সত্যভামা ঋষির পার্টিতে হানা দেয়, কিন্তু সে তেমন কিছুই করতে পারে না, কারণ ডিসিপি আনন্দ রাও তাকে ইনকোয়ারিতে বাধা দেয়। তবে সত্যভামা ঋষির গেমের অ্যাক্সেস নিয়ে আসে আর কন্ট্রোল রুমের হ্যাকার প্রক্সির কাছ থেকে জানতে পারে এই গেমে অনেক ফিচার রয়েছে, যার মধ্যে একটা ফিচার হলো গেম চলাকালীন সময়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এখানেও চ্যাটিং করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই গেমের প্রচুর মিসইউজ করা হতো। এমনকি সত্যভামা যে সাইবার ক্রিমিনালদের ধরেছিল যারা মেয়েদের ভিডিও করে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করত, সেই গ্রুপটা এই গেম থেকেই মেয়েদের টার্গেট বানাতো। যাই হোক, তারা চ্যাটিং হিস্ট্রি থেকে জানতে পারে ঋষি, নেহা এবং বিজয় নামের দুজনের সাথে চ্যাটিং করত। নেহার সাথে ঋষি বেশ ঘনিষ্ঠ ছিল, তাদের দেখা করারও কথা ছিল। অপরদিকে বিজয়ের সাথে তারা ঋষির কিছু কনফিডেন্সিয়াল চ্যাটিং পায়, যার উপরে ভিত্তি করে সত্যভামা ঋষিকে গ্রেফতার করে নেয়। যদিও মিনিস্টার এবং ডিসিপি সত্যভামাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জোসেফ স্যার ডিসিপিকে ফোন দিয়ে বলে এখন থেকে কেসটা সত্যভামা লিড করবে, তাই তারা আর কিছু করতে পারে না। বুড়োতে নিয়ে গিয়ে সত্যভামা ঋষিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ঋষি জানায় নেহার সাথে তার গেমেই পরিচয়। নেহার সাথে তার জানুয়ারি ফার্স্ট উইকে দেখা করার কথা ছিল, কিন্তু তার সাথে দেখা হওয়ার আগেই এন্টি টেরোরিস্ট ইউনিটের এসিপি বিজয় তার সাথে যোগাযোগ করে। বিজয় জানায় নেহা একজন টেরোরিস্ট গ্রুপের সদস্য। তারা জানুয়ারির প্রথম সপ্তাহে একটা টেরোরিস্ট অ্যাটাকের প্ল্যান করছে। ঋষি প্রথমে বিজয়ের কথা বিশ্বাস করে না, তাই সে ডিসিপি আনন্দ রায়ের সাথে দেখা করতে যায়। কিন্তু আনন্দ রায়ের সাথে সে কথা বলার সুযোগ পায় না। তবে সে পুলিশের মিটিং শুনতে পায়। ঋষি জানতে পারে জানুয়ারিতে টেরোরিস্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে, আর এই অ্যাটাকটা করা হবে তারই মামা মিনিস্টার রমাকান্ত রেড্ডির জনসভাতে। এটা শুনে ঋষি ধারণা করে নেহা এই জন্যই তাকে ফাঁসিয়েছে। ঋষি এই জন্য আবারও এসিপি বিজয়ের সাথে যোগাযোগ করে। বিজয় ঋষিকে বলে নেহার যত চ্যাট হিস্টোরি আছে সব যেন তাকে দেয়। ঋষি বাড়ি ফিরে নেহার চ্যাট হিস্টোরি ঘেটে জানতে পারে নেহা সত্যিই একজন টেরোরিস্ট, আর সে নেহার চ্যাট থেকে আখতার নামের কারো সাথে দেখা করার কথা জানতে পারে। তাই আখতারকে জানার জন্য ঋষি একটা জায়গায় যায়। এখানে গিয়ে আশ্চর্যজনকভাবে ঋষি ইকবালকে দেখতে পায়। কেউ একজন ইকবালকে একটা চিঠি দেয়। ইকবাল চিঠিটা পড়ার পরে ছিঁড়ে একটা ডাস্টবিনে ফেলে দেয়। তারপরে ঋষি গিয়ে চিঠির ছেঁড়া অংশগুলো জোড়া দিয়ে জানতে পারে এটা টেরোরিস্ট অ্যাটাকের ব্যাপারেই একটা প্ল্যানিং। ঋষি এটা জেনে হতভম্ব হয়ে যায় যে ইকবালও একজন টেরোরিস্ট। ঋষি আবারও এসিপি বিজয়ের সাথে যোগাযোগ করে। এসিপি বিজয় ঋষিকে প্রলোভন দেখায় ঋষি যদি তার মামাকে টেরোরিস্ট অ্যাটাক থেকে বাঁচাতে চায় তাহলে যেন ইকবালকে কিডন্যাপ করে। ঋষি কি করবে বুঝে উঠতে পারছিল না। সে শেষ পর্যন্ত বিজয়ের কথা মেনে নেয় এবং ইকবালকে ক্যাফের পার্কিং লটে পেছন থেকে একটা ইঞ্জেকশন মেরে অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। তারপরে ইকবালকে একটা জঙ্গলে রেখে আসে। ঋষি বিজয়কে কনফার্মেশন জানিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল, তখন ইকবাল জেগে ওঠে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঋষি ইকবালকে ধাক্কা মারলে সে একটা সুচালো ডালের উপরে পড়ে যায় এবং ঋষি পালিয়ে আসে। সত্যভামা ঋষি এবং ফোর্স নিয়ে সেই জঙ্গলে যায়। সেখানে সে রক্তমাখা ডালটা দেখতে পায়। তারপরে পায়ের চিহ্ন এবং রক্তের দাগ অনুসরণ করে ইকবালকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সত্যভামা মুমূর্ষ ইকবালকে পড়ে থাকতে দেখতে পায়। সত্যভামা দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে ইকবালকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। ইকবালকে স্ট্রেচারে করে
অ্যাম্বুলেন্সে তোলার সময় সত্যভামার একটা চেইনের দিকে চোখ পড়ে। এই চেইনটা হাসিনার গলায় ছিল। ইয়েদু যখন হাসিনার গলায় ছুরি দিয়ে পোঁচ মেরেছিল তখন চেইনটা ইয়েদুর হাতে চলে গিয়েছিল, কিন্তু সেই চেইনটা আবার ইকবালের কাছে কিভাবে এলো এটা ভেবেই সত্যভামা অবাক হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে জানা যায় ইকবাল কোমাতে চলে গেছে। সে কবে কোমা থেকে বের হবে সেটা ডাক্তারও আন্দাজ করতে পারছে না। ডাক্তার জানায় সে একদিন পরেও জেগে উঠতে পারে, আবার তার জেগে উঠতে 1 বছরও লেগে যেতে পারে। এদিকে মিনিস্টার উপর মহলে কথাবার্তা বলে ঋষির জামিনের ব্যবস্থা করে ফেলে। ডিসিপি আনন্দ রাও বলে ঋষি শুধু জামিন পেয়েছে, সে কেস থেকে এখনও রেহাই পায়নি। এখন সবকিছু নির্ভর করছে ইকবালের ওপরে। ইকবাল যদি মরে যায় তাহলে রমাকান্তের পলিটিক্যাল ক্যারিয়ার একদম ফিনিশ হয়ে যাবে। তাই সে ঋষির কিছুদিনের জন্য বাইরে যাওয়া বন্ধ করে দিতে বলে, এমনকি তাকে ফোন ইউজ করা থেকেও দূরে থাকতে বলে। কিন্তু ঋষি তো এসিপি বিজয়ের সাথে যোগাযোগের জন্য উদ্গ্রীব হয়েছিল, অথচ সে বিজয়ের কোনো রকমের ট্রেস পাচ্ছিল না। অন্যদিকে সত্যভামা চেইনটা হাতে পাওয়ার পর থেকে ধারণা করে রেখেছিল ইয়েদু হয়তো ইকবালকে মারতে চাইছে। সে তার ইনফর্মারকেও ইয়েদুকে নতুন কোনো লোকেশনে খোঁজার জন্য বলে। আর সত্যভামা বাড়িতে বসে ইয়েদু, ঋষি, নেহা, এসিপি বিজয় সবার কানেকশন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। দুশ্চিন্তায় সত্যভামার ঘুম একদম উড়ে গিয়েছিল। সে কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। এরকম সময়েও তার স্বামী আমার তার পাশে এসে দাঁড়ায়। আমার সত্যভামাকে ভরসা এবং কনফিডেন্স দিয়ে বলে সে নিশ্চয়ই এই কেসের সমাধান করতে পারবে। স্বামীর কাছে ভরসা পেয়ে সত্যভামা ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই সময় তার কাছে ফোন আসে এবং জানানো হয় ঋষি মিসিং। সত্যভামা দ্রুত ঋষির বাড়ি গিয়ে দেখে সে বাথরুমের জানালা দিয়ে পালিয়েছে। এদিকে আবার আরেক চক্রান্ত শুরু হয়ে যায়। সত্যভামাকে এই কেস থেকে সরানোর জন্য সবার আগে জোসেফ স্যারকে টার্গেট করা হয়। জোসেফ স্যারকে সময়ের পূর্বেই অবসরে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনার আয়োজনও করা হয়, কারণ জোসেফ স্যারের সাপোর্টেই সত্যভামা নিশ্চিন্তে ইনভেস্টিগেশন করতে পারছিল। জোসেফ স্যার সত্যভামাকে বলে ওনার অবসরের পরে হয়তো সত্যভামাকে ট্রান্সফার করা হবে আর ইকবালকে টেরোরিস্ট ট্যাগ লাগিয়ে এই কেসটা ক্লোজ করে দেওয়া হবে। জোসেফ স্যারের ফাইনাল অবসরের আর মাত্র 3 দিন বাকি আছে, তাই সত্যভামা যা কিছু করার তা যেন সে এই 3 দিনের মধ্যেই করে। সত্যভামা সব ইউনিট নিয়ে এই কেসের ইন্টারোগেশনে বসে। তারা জানতে পারে গেমের মাধ্যমে নেহা এবং এসিপি বিজয় পরিচয়ে যে দুজন ঋষির সাথে যোগাযোগ করেছিল তাদের দুজনের প্রোফাইলই ফেক। না বিজয় নামে কোনো এসিপি আছে, না নেহা নামে কোনো টেরোরিস্ট আছে। তাই ঋষিকে জাস্ট ম্যানিপুলেট করতেই এই দুটো ফেক প্রোফাইল ইউজ করা হয়েছিল। তাই তাদের কাছে একমাত্র লিড হিসেবে থাকে আখতারের নাম। আখতার পুলিশের লিস্টে একজন কুখ্যাত আতঙ্কবাদী। সে ইয়াং ছেলেপুলোকে ব্রেন ওয়াশ করে টেরোরিস্ট বানিয়ে তোলে, কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো স্ট্রং কোনো প্রমাণ নেই। তাছাড়া সে যে এরিয়াতে থাকে সেখান থেকে তাকে ধরে আনার ক্ষমতাও কারো নেই। কিন্তু সত্যভামা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সত্যভামা বোরকা পরে কলগার্ল সেজে আখতারের ঘরে যায় এবং সেখানে তাকে মেরে তক্তা বানিয়ে দেয়। আখতারের ঘর থেকে সত্যভামা অনেকগুলো নতুন টেরোরিস্টের বায়োডাটা দেখতে পায়। আপাতত সত্যভামার জন্য এগুলোই যথেষ্ট ছিল। সে আখতারকে মেরে কোনো ক্লু না রেখে বা নিজের চেহারা না দেখিয়ে আবার ফিরে আসে। সত্যভামা দিব্যার ফোন ট্যাপ করে রাখে, কারণ সে জানতো ঋষি কোনো না কোনো সময়ে দিব্যার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে। একসময় ঋষি ঠিকই দিব্যাকে ফোন করে, আর তখনই সত্যভামা ঋষির লোকেশনে পুলিশ পাঠিয়ে দেয়। তবে সে ঋষিকে আবারও পালানোর সুযোগ করে দেয়, কারণ তার ধারণা ঋষি এবার পালিয়ে দিব্যার কাছেই যাবে। শেষ পর্যন্ত ঋষি দিব্যার কাছেই যায়। দিব্যা ঋষির গল্পকে আর বিশ্বাস করতে পারছিল না। তখন ঋষি জানায় নেহা বিজয়ের অস্তিত্ব যদি নাও থেকে থাকে তবুও একজন লোকের সাথে তার বাস্তবে দেখা হয়েছিল। সেই লোকটা ওল্ড সিটিতে তাকে ইকবালকে কিডন্যাপ করার জন্য ইঞ্জেকশনের সিরিঞ্জটা দিয়েছিল। এখন তারা যদি সেই লোকটাকে ধরতে পারে তাহলে ঋষি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। তাদের দুজনের সব কথাবার্তা সত্যভামা ফোন ট্যাপের মাধ্যমে শুনে ফেলে। যাই হোক, রাতে ফেরার পথে সত্যভামা ইকবালের বাবাকে বাড়িতে নামিয়ে দেয়। ইকবালের বাবা সত্যভামাকে বলে 1 কাপ চা খেয়ে যেতে। তাই সত্যভামা ইকবালের বাড়িতে ঢোকে। সেখানে সে একটা ফ্যামিলি ফটো দেখতে পায়, যার মধ্যে একজনের চেহারার সাথে ঋষির দেওয়া এসিপি বিজয়ের চেহারা মিলে যায়। সত্যভামা ইকবালের বাবাকে জিজ্ঞেস করে এই লোকটা কে। উনি জানান এটা ওনার শালা রিয়াজ। রিয়াজ ইস্তাম্বুলে থাকে, তবে 3 দিন আগে সে হায়দ্রাবাদে এসেছে। এটা শুনে সত্যভামা ক্যালকুলেশন করে দেখে
রিয়াজ আসার পরের দিনেই ইকবালকে কিডন্যাপ করা হয়েছিল। সাতিয়াভামা রিয়াজকে খোঁজার জন্য সবাইকে অ্যালার্ট করে দেয়। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর প্রহ্লাদ রিয়াজের লোকেশন ট্র্যাক করে ফেলে এবং তাকে উঠিয়ে ব্যুরোতে নিয়ে আসে। প্রহ্লাদ রিয়াজকে বিজয় বলে সম্বোধন করে এবং জিজ্ঞেস করে সে ইকবালকে কেন মারতে চেয়েছে, কিন্তু রিয়াজ সবকিছু অস্বীকার করে। তারা রিয়াজের বিজয় নামে বানানো সেই ফেক আইডি কার্ডও দেখায়, যেটা দিয়ে ঋষির সাথে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু এবারও রিয়াজ কিছুই স্বীকার করে না। রিয়াজ জানায় সে মেয়ের বিয়ের জন্য হায়দ্রাবাদে এসেছে, এসবের সাথে তার কোনো কানেকশন নেই। সাতিয়াভামা বলে বিজয়কে যদি রিয়াজ হিসেবে খুঁজে পাওয়া যায় তাহলে নেহাকেও নিশ্চয়ই অন্য কোনো পরিচয়ে খুঁজে পাওয়া যাবে। খোঁজার একটু পরেই তারা মায়া নামের একটা মেয়ের খোঁজ পেয়ে যায়, যে এইমাত্র একটা বাসের টিকিট কেটেছে। সাতিয়াভামা প্রহ্লাদ এবং কনস্টেবলকে নিয়ে সেই বাসটা আটকায় আর মায়াকে বের করে আনে। মায়ের আইডি কার্ড চেক করে জানা যায় সে সত্যি বলছে, এই কেসের সাথে তার কোনো কানেকশন নেই। কেউ মায়ার অজান্তেই তার আইডি এবং ফটো ইউজ করছে। এদিকে ঋষি দিব্যাকে নিয়ে সেই জায়গাটাতে যায় যেখানে লোকটা তাকে সিরিঞ্জ দিয়েছিল। ঋষির হঠাৎ খেয়াল হয়, আরে আমি তো একজন স্কেচ আর্টিস্ট, আমি তো সেই লোকটার স্কেচ আঁকতে পারবো। ঋষি দিব্যার কাছ থেকে প্যাড আর খাতা নিয়ে সেই লোকটার একটা স্কেচ বানায়। ঋষি আর দিব্যা স্কেচ দেখিয়ে আশেপাশেই ফার্মেসিগুলোতে সেই লোকটার খোঁজ নিতে শুরু করে। যেহেতু লোকটা সিরিঞ্জ আর অজ্ঞান করার ওষুধ নিশ্চয়ই কোনো ফার্মেসি থেকেই কিনেছিল। অন্যদিকে প্রহ্লাদ রিয়াজকে ফলো করছিল এবং সাতিয়াভামা মায়াকে ফলো করছিল। সাতিয়াভামা সাসপেক্ট লিস্ট থেকে কাউকেই বাদ দেয় না, সবার উপরই নজর রাখতে থাকে। দিব্যা একটা ফার্মেসি থেকে একটা ডেলিভারি বয়ের অ্যাড্রেস পায়। দিব্যা এবং ঋষি সে বাড়িতে গিয়ে লোকটাকেও খুঁজে পায়, কিন্তু লোকটা জানায় তাকে মাস্ক পরা কেউ একজন সিরিঞ্জের ব্যাগটা ঋষির কাছে ডেলিভারি দিতে বলেছিল। এই লোক কেসের সাথে জড়িত না। এদিকে মায়াকে ফলো করে সাতিয়াভামা একটা ফার্ম হাউসে যায়। মায়া ফার্ম হাউসে নক করতেই দেখা যায় ডিআইজি স্যার বেরিয়ে আসছে। সাতিয়াভামা তাদের সামনে চলে আসে এবং সেখানে উপস্থিত সবাই বিব্রত হয়ে যায়। আসলে ডিআইজি স্যারের ঋষির গেমের মাধ্যমে মায়ের সাথে পরিচয় হয়েছিল, সেখান থেকে তারা অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ে, আর এখানে তারা দুজন জাস্ট সময় কাটাতেই এসেছিল। যাই হোক, সাতিয়াভামা ডিউটি শেষ করে রাতে বাড়ি ফিরছিল। আজ তাদের অ্যানিভার্সারি ছিল। আমার ফোন দিয়ে সাতিয়াভামাকে বলে সে রান্না করছে। সাতিয়াভামা যেন দ্রুত বাড়ি আসে, কিন্তু রাস্তায় একটা গাড়ি সাতিয়াভামার পথ আটকে ছিল। সাতিয়াভামা দেখার জন্য গাড়ি থেকে নেমে আসতে রিয়াজ তার দলবল নিয়ে চারিদিক থেকে ঘিরে ধরে। সাতিয়াভামা তখনই রিয়াজকে কিছু বলে না, কারণ সে দেখতে চাইছিল রিয়াজ তাকে কোথায় নিয়ে যেতে চায়। রিয়াজ সাতিয়াভামাকে কালো কাপড়ে মুখ ঢেকে একটা কন্টেনারে রেখে আসে। এই কন্টেনারে অনেক কিশোরী মেয়েদেরকে রাখা হয়েছিল। রিয়াজ তাদেরকে পাচার করতে চলেছিল। রিয়াজের আসল বিজনেসই হলো ইন্ডিয়া থেকে মেয়েদের কিডন্যাপ করে নিয়ে ইস্তাম্বুলে বিক্রি করা। যাই হোক, সাতিয়াভামা একটা ওড়না দিয়ে কৌশলে কন্টেনারের দরজা খুলে ফেলে, কিন্তু দেখা যায় তাদের আরও দুটো কন্টেনারের উপরে রাখা হয়েছে। সাতিয়াভামা সব মেয়েদের ওড়না দিয়ে রশি বানিয়ে কন্টেনার থেকে নিচে নেমে আসে, মেয়েদেরকেও নামিয়ে আনে। কিন্তু এই সময় রিয়াজের লোকেরা তাকে ঘিরে ধরে। সাতিয়াভামা তাদের সাথে ফাইট শুরু করে, কিন্তু ফাইটের এক পর্যায়ে সে ক্লান্ত হয়ে যায়। রিয়াজ ও তার লোকেরা সাতিয়াভামাকে ধরাশয়ী করে ফেলে, কিন্তু ততক্ষণে একটা মেয়ে বুদ্ধি করে সাতিয়াভামার মোবাইল থেকে সিসেফ অ্যাপ ইউজ করে পুলিশকে অ্যালার্ট করে দিয়েছিল। তাই তখনই পুলিশের ফোর্স চলে আসে এবং পুরো গ্যাংকে গ্রেফতার করে। রিয়াজকে জিজ্ঞাসাবাদ করা হয় সে ইকবালকে কেন মারতে চাইছিল। রিয়াজ জানায় সে নারী পাচারের সাথে জড়িত ঠিকই, কিন্তু ইকবালের সাথে তার কোনো লেনাদেনা নেই। সাতিয়াভামা বুঝতে পারে রিয়াজ সত্যি বলছে, তাই ইকবালের ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করে না। সাতিয়াভামা যখন বাড়ি ফেরে তাকে অসহায়, ক্লান্ত, বিধ্বস্ত দেখাচ্ছিল। রিয়াজের গ্যাংয়ের কাছে মার খেয়ে না, বরং এই কেসটা হেরে যাওয়ার বেদনায়। আমার সাতিয়াভামাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে। সাতিয়াভামা কাঁদতে কাঁদতে বলে জোসেফ স্যারের অবসরে যাওয়ার আগে আজকের দিনটাই বাকি ছিল। এই কেস থেকে সাতিয়াভামাকেও সরিয়ে দেওয়া হয়েছে, তাই সে হতাশ হয়ে পড়েছিল। এবার আমার একটু বিরক্ত হয়ে যায়। কেসের চক্করে সাতিয়াভামার নিজের এই অবস্থা, তাদের সংসারের অবস্থাও তাইরে নাইরে। বিয়ের পরে গত 1 বছরে আমার সাতিয়াভামার মুখে হাসিনার কেস ছাড়া আর কোনো কথাই শুনেনি। আমার সাতিয়াভামাকে জিজ্ঞেস করে এই কেস নিয়ে সে এত বেশি কনসাস কেন। সাতিয়াভামা কাঁদতে কাঁদতে বলে মৃত্যুর সময়ে হাসিনা প্রেগনেন্ট ছিল। ইয়েদু শয়তানটা প্রেগনেন্ট অবস্থায় হাসিনাকে টর্চার করে হত্যা করেছে।
এত নৃশংস কাজের পরেও সে ইয়েদুকে শাস্তি না দিয়ে কিভাবে শান্তিতে থাকতে পারে। সত্যভামার কথা শুনে আমারও শকড হয়ে যায়। সে দ্রুত গিয়ে সত্যভামাকে সামলানোর চেষ্টা করে। পরের দিন সত্যভামা তার জিনিসপত্র প্যাক করে হায়দ্রাবাদ থানায় ট্রান্সফার হয়ে যায়, কিন্তু সে কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। চোখ বুঝলেই হাসিনার মৃতদেহ তার সামনে ভেসে উঠছিল। একদিন সত্যভামা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়েছিল। তাকে এক কনস্টেবল অভিনব নামের সেই ছেলেটার ফটো পাঠায়, যে কলেজে দিভিয়াকে বিরক্ত করেছিল এবং ঋষির সাথে হাতাহাতি হয়েছিল। আভি কোনো একটা বিরল রোগে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। তার কন্ডিশন খুবই খারাপ। সত্যভামা আভির ফটোগুলো দেখছিল। এ সময় আমার তাকে ডাক দেয়। সত্যভামার এই অবস্থা দেখে আমারও তাকে হেল্প করার চেষ্টা করছিল। আমার ঋষির গেমে হওয়া নেহা এবং বিজয় দুজনের চ্যাটিং চেক করছিল। হঠাৎ সে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করে। সে সত্যভামাকে ডেকে দেখায়। বিজয় আর নেহা দুজন তো আলাদা মানুষ, কিন্তু দুজনেরই লেখার ধরন একই রকম। যেমন নেহা ওকে এর স্পেলিং লিখেছে OKIE, আবার বিজয়ও ওকে এর স্পেলিং একই রকম লিখেছে। শুধু এটাই না, দুজনেই নাইট বানানকে NI8 লিখেছে। তাই এটা তো নিশ্চিতভাবে বলা যায় এরা দুজনে আলাদা মানুষ না, বরং একই ব্যক্তি। কোনো একজন মানুষ এই দুজনের ফেক আইডি দিয়ে ঋষিকে ম্যানিপুলেট করেছিল। আমার সত্যভামাকে আরও কিছু দেখাতে চাইছিল, কিন্তু সেই মুহূর্তে আমারের বিড়াল লাফ দিয়ে কিবোর্ডের ওপরে কফি ফেলে দেয়। তাই সেটা পরিষ্কার করতে আমার উঠে চলে যায়। এরই মধ্যে আবার ইনফর্মার থমাস ফোন দিয়ে সত্যভামাকে জানায় ইয়েদুর খোঁজ পাওয়া গেছে। সত্যভামা তখনই বের হয়ে থমাসের সাথে দেখা করে। হাসিনার মৃত্যুর দিনে আবাসিক এলাকায় গোলাগুলি করায় সত্যভামার সার্ভিস রিভলভার মানবাধিকার কমিশন কেড়ে নিয়েছিল। সে এখনও কোনো সার্ভিস রিভলভার পায়নি। তাই থমাসের কাছ থেকে সে একটা বেনামি গান নেয়। তারপরে থমাস তাকে একটা বাড়িতে নিয়ে যায়। ইয়েদু এখানে একজন মহিলার সাথে সংসার করছিল। তারা দুজনে ঘরের ভেতরে গান নিয়ে খুব সেফের সাথে ঢোকে, কিন্তু ঢুকে তারা যা দেখে তাতে তারা হতভম্ব হয়ে যায়। সেই শুয়োরের মতো শক্তিশালী ইয়েদুর এই কি অবস্থা হয়েছে। ইয়েদুর মাথায় চুল নেই, শরীরের হাড়গুলো জীর্ণ হয়ে গেছে, শরীর শুকিয়ে চামচিকা হয়ে গেছে, এমনকি সে বাকশক্তিও হারিয়ে ফেলেছে। ইয়েদু এখানে শেখর পরিচয় ছিল। থমাস বলে এ হয়তো ইয়েদু না, অন্য কেউ, কিন্তু সত্যভামা আইডেন্টিফাই করে এটাই ইয়েদু। এমনকি তার বুকে 1 বছর আগে সত্যভামার গুলি করা বুলেটের সেই চিহ্নটা রয়েছে। সত্যভামার তখন আভির কথা মনে পড়ে। আভিও ঠিক ইয়েদুর মতো একই রোগে আক্রান্ত। দুজনের শারীরিক কন্ডিশন ক্যালকুলেট করে সত্যভামার ইকবাল আর দিভিয়ার কথা মনে পড়ে। সত্যভামা প্রথম ইকবালের বাড়িতে যেদিন গিয়েছিল সেদিনের কথা মনে করার চেষ্টা করে। তখন তার মনে পড়ে সে ইকবালের বাড়িতে দিভিয়ার সাথে কথা বলার সময় খেয়াল করেছিল ইকবালের ল্যাপটপের কিবোর্ডে এল বাটন ছিল না। সত্যভামা দ্রুত আমারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বিজয় আর নেহার চ্যাটিংয়ের মধ্যে এল অক্ষরটা মিসিং আছে কিনা। আমার চেক করে জানায় অনেক জায়গাতেই এল অক্ষরটা মিসিং। এদিকে ইয়েদুর বর্তমান বউ বলছিল একজন ডাক্তার বাড়িতে এসে ইয়েদুকে চিকিৎসা দিয়ে যেত, কিন্তু কিছুদিন ধরে সে আর আসছে না। এটা শুনে সত্যভামা মহিলাকে ইকবালের ফটো দেখে জিজ্ঞেস করে এটাই সেই ডাক্তার কিনা। মহিলা বলে হ্যাঁ, এটাই সেই ডাক্তার যে গত 1 বছর ধরে ইয়েদুকে চিকিৎসা দিচ্ছিল। এটা শুনে সত্যভামা নিশ্চিত হয়ে যায় ইকবাল প্রথম থেকে ইয়েদুর লোকেশন জানত, আর সে ইয়েদুকে চিকিৎসার নাম করে এমন কিছু ইনজেক্ট করছে যাতে ইয়েদু বিরল এবং দুরারোগ্য কোনো অসুখে আক্রান্ত হয়ে গেছে। যাই হোক, অন্যদিকে এ সময় ইকবালও কোমা থেকে জেগে ওঠে এবং চোখ মেলে তাকায়। ইকবাল কোমা থেকে বের হয়ে প্রথমেই দিভিয়াকে ফোন করে, কিন্তু দিভিয়া সেটা খেয়াল করে না। কিন্তু সত্যভামা যেহেতু দিভিয়ার ফোন ট্যাপ করে রেখেছিল, তাই সে বুঝতে পারে ইকবাল কোমা থেকে জেগে উঠেছে। সে দ্রুত ইকবালের কাছে ফোর্স পাঠিয়ে দেয়, কিন্তু তার আগে ইকবাল হাসপাতাল থেকে পালিয়ে যায়। অটোতে উঠে যাওয়ার সময়ে ইকবালের মনে পড়ে যে কতটা পরিশ্রম আর চেষ্টার পরে সে ইয়েদুর ট্রেস পেয়েছিল। ইকবাল ইয়েদুকে দেশের প্রতিটা কোণাতে খুঁজে বেরিয়েছিল। এক পর্যায়ে সে ইয়েদুকে খুঁজে পায়। সে তখনই ইয়েদুকে মারার জন্য একটা পাথর তুলে নেয়, কিন্তু ইয়েদুর সাথে তার বর্তমান প্রেগনেন্ট স্ত্রী ছিল, তাই তখন কিছু বলে না। কিন্তু রাতে সে আবারও ইয়েদুর সামনে আসে এবং হাতাহাতির এক পর্যায়ে ইয়েদুর শরীরে একটা ইঞ্জেকশন পুশ করে দেয়। সেই ইঞ্জেকশনের প্রতিক্রিয়াতেই ইয়েদুর আজ এই পরিস্থিতি। যাই হোক, ইকবাল সোজা দিভিয়ার বাড়িতে আসে। সে জানত ঋষিও পালিয়ে দিভিয়ার বাড়িতেই লুকিয়ে আছে। ঋষি উপরের ঘরে ছিল। ইকবাল নিচতলা থেকে বিজয়ের নামে ঋষিকে মেসেজ দেয়
ঋষি বাইরে এসে জানতে পারে বিজয়ের নাম করেই ইকবালই তাকে ফাঁসিয়েছে। এটা জানতে পেরে ঋষি রেগে যায় এবং ইকবালের সাথে হাতাহাতি শুরু করে। এই সময় ইকবাল সেই একই ইঞ্জেকশন ঋষির পেটেও ইনজেক্ট করে দেয়, যেটা সে ইয়েদু আর অভিনবকেও ইনজেক্ট করেছিল। ঋষি যন্ত্রণায় ছটফট করতে শুরু করলে দিভিয়া তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইকবাল দিভিয়ার দিকে তাকিয়ে বলে, আমি, তুমি, আমাদের হাসপাতাল, সব মিলিয়ে আমরা কত খুশি ছিলাম, অথচ মাঝখানে এই হারামিটা চলে আসায় সব নষ্ট হয়ে গেল। তুমি ওর প্রেমে কিভাবে পড়লে? দিভিয়া বলে সে ইকবালকে ওই নজরে কখনো দেখেনি। ইকবাল বলে সেও দিভিয়াকে খারাপ নজরে দেখেনি, কিন্তু ভালোবাসার ব্যাপারটা খুবই অদ্ভুত। আমরা যাকে ভালোবাসি তাকে কখনো চোখের আড়াল করতে চাই না। ইকবালও বোন মরে যাওয়ার পরে দিভিয়াকে চোখের আড়াল করতে চায়নি। সে দিভিয়ার মাঝে নিজের দুনিয়া খুঁজে নিয়েছিল, কিন্তু দিভিয়া ঋষির সাথে রিলেশনে জড়িয়ে পড়লে সে ভয় পেয়েছিল তার বোনের সাথে যেটা হয়েছে সেটা হয়তো দিভিয়ার সাথেও একদিন ঘটবে। তাই সে ঋষিকে নেহা এবং বিজয় সেজে ফাঁসিয়ে দিয়ে দিভিয়ার জীবন থেকে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার প্ল্যান ব্যর্থ হয়ে যায়। তাই ইকবাল আজ ঋষিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইকবাল ঋষিকে ইঞ্জেকশনের দ্বিতীয় ডোজ দিতে যাচ্ছিল, তখনই সেখানে সত্যভামা চলে আসে। সত্যভামা কথা দিয়ে ইকবালকে ম্যানিপুলেট করতে চাইছিল, তাই সে তাকে ছোটু বলে ডাকে। এতে ইকবাল রেগে যায় এবং বলে তাকে ছোটু বলে না ডাকতে, কারণ হাসিনা তাকে এই নামে ডাকত। সত্যভামা বলে সে ইকবালের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। ইকবাল প্রথমে ঋষিকে সরিয়ে দিতে নেহার পরিচয়ে ঋষির সাথে যোগাযোগ করে, তারপরে রিয়াজের ফটো ইউজ করে বিজয়ের পরিচয় দিয়ে ইকবাল নিজেকেই ঋষির মাধ্যমে কিডন্যাপ করানোর প্ল্যান বানায়। ইকবাল রিয়াজের উপরও প্রতিশোধ নিতে চাইছিল, কারণ সে একবার হাসিনাকে বিদেশে পাচার করে দেওয়ার চেষ্টা করেছিল, আর এভাবেই সে এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করে। অন্যদিকে ইকবাল ইয়েদুর বাড়িতে গিয়ে তার ট্রিটমেন্টের নামে বারবার তাকে ইঞ্জেকশন দিতে থাকে, ফলে সে আজীবনের জন্য পঙ্গু হয়ে যায়। সব শোনার পরে ইকবাল বলে সে সবাইকে শাস্তি দিয়ে ফেলেছে, শুধু ঋষি বেঁচে আছে, এবার সে ঋষিকে শাস্তি দেবে। এই সময় সত্যভামা গান বের করে ইকবালকে টার্গেট করে বলে, তুমি শুধু তোমার বোনের মৃতদেহটা দেখেছ, কিন্তু আমি তার মৃত্যুর সময়ে গর্ভের বাচ্চাকে বাঁচাতে না পারার আর্তনাদ নিজ চোখে দেখেছি। তোমার চেয়ে আমার কষ্ট মোটেও কম না। বোন মৃত্যুর সময়ে গর্ভবতী ছিল। এটা শুনে ইকবালও শকড হয়ে যায়। সে ঋষির কাছ থেকে ইঞ্জেকশন সরিয়ে নেয় এবং তার বোনের সাথে কাটানো সব স্মৃতিগুলো মনে পড়তে থাকে। ইকবাল প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। এই সময় পুলিশ এসে ইকবালকে গ্রেপ্তার করে নেয়। বাইরে গিয়ে সত্যভামা হাসিনা সে চেইনটা ইকবালকে দিতে চায়, কিন্তু ইকবাল সেটা না নিয়ে বলে এটা সঠিক হাতেই আছে। ইকবালকে সংশোধন হবার একটা সুযোগ দিয়ে সত্যভামা চলে আসে। এরপরে কেটে যায় কয়েক মাস। এক উইমেন্স ডের প্রোগ্রামে আমার সত্যভামাকে নিয়ে লেখা বইয়ের সেম কাহিনী সবাইকে শোনায়। সবাই সত্যভামার গল্পটা শুনে মুগ্ধ হয়ে যায়। গল্প শেষে আমার সত্যভামাকে ফোন করে। সত্যভামা অবশেষে প্রেগনেন্ট হতে পেরেছে। সত্যভামা প্রোগ্রামেই আসছিল, কিন্তু একটা ইম্পর্টেন্ট কেস চলে আসায় এই প্রেগনেন্ট অবস্থাতেও সত্যভামা আবারও ইউটার্ন নিয়ে চলে যায়, কারণ সত্যভামাকে কোনো কিছুই তার দায়িত্ব থেকে আটকাতে পারে না। দর্শক, আশা করি সত্যভামার গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও গল্প পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।